আসসালামু আলাইকুম। উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানিয়ে কিছু বলছিলেন কেউ? আসসালামু আলাইকুম ম্যাম। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস আমরা শুরু করছি। আজকে অনেকদিন পর আমরা এই সাবজেক্টটা নিয়ে বসেছি। আমরা এইচডি হোমিও মেডিকেল একাডেমি থেকে আমি আছি আপনাদের সাথে ডক্টর মাবিয়া জেসমিন, বিএইচএমএস। আমাদের সাবজেক্ট হচ্ছে অবস্টেট্রিক্স অ্যান্ড গাইনোকোলজি। আজকে আমাদের 5th ক্লাস অবস্টেট্রিক্স ভাগের। আমরা আজকে যেটা পড়ব সেটা হচ্ছে প্রসব। প্রসবের ধাপ, প্রসবের লক্ষণ, এগুলি আজকে আমাদের টপিক। আজকে আমাদের আরেকটা টপিক ছিল, সেটা হচ্ছে ভ্রূণের অবস্থান। কিন্তু এক ক্লাসে আসলে দুটো শেষ করা সম্ভব না, আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ ওটা পড়ব। তো প্রসব একজন নারীর জরায়ু থেকে এক বা একাধিক গর্ভস্থ শিশু প্লাসেন্টা বের হয়ে আসার মাধ্যমে গর্ভাবস্থার অবসান হওয়াকে প্রসব বলে। মোটামুটি আমরা সবাই এটা সম্পর্কে জানি। সরি, জাস্ট এ মিনিট, একটু পরে ফোন দিতে হবে মা। একটু, হ্যালো, জরুরি কিছু? হ্যাঁ, আচ্ছা, কোথায় ছিলাম আমরা? দুইজন জয়েন করেছেন আমার সাথে, তাই না? ইসমতারা এবং কামরুন নাহার। আমরা জি ম্যাম। প্রসবের সংজ্ঞা পড়ছিলাম, ঠিক আছে? আপনারা মাঝে মাঝে কথা বলবেন, হ্যাঁ? তাহলে এমনিতেই তো মনে হয় যে একা একা ক্লাস করাচ্ছি, তারপরেও কেউ কথা না বললে আরো আনইজি ফিল হয়। তো প্রসব জিনিসটা কি? একজন নারীর জরায়ু থেকে যখন এক বা একাধিক গর্ভস্থ শিশু এবং প্লাসেন্টা বের হয়ে আসার মাধ্যমে গর্ভাবস্থার অবসান হওয়াকে প্রসব বলে। এটা কখন হবে? শেষ পিরিয়ডের প্রথম দিন থেকে প্রায় 280 দিন পর প্রসব শুরুর মাধ্যমে গর্ভের পরিসমাপ্তি ঘটে। গত ক্লাসে আমরা পড়েছিলাম যে আমরা কিভাবে ইডিটি বের করব, মানে 280 দিন পর যে তার একটা সম্ভাব্য ডেট বেবি জন্ম হওয়ার, সেটা আমরা কিভাবে বের করব আমরা গত ক্লাসে পড়েছিলাম। তো এর 2 সপ্তাহ আগেও হতে পারে, 2 সপ্তাহ পরেও হতে পারে, দুইটাই কিন্তু নর্মাল, ঠিক আছে? তো সাধারণত 280 দিন এটাই ধরা হয় হিসাবটা। তো 280 দিন গেলে তারপরে যখন তার গর্ভের অবসান ঘটবে সন্তান জন্মের মাধ্যমে, সেটাই হলো প্রসব। এখন স্বাভাবিক প্রসবটা কি? সন্তানের জন্মের সময়, সন্তানের প্রসবের সময় যদি ভার্টেক্স নামক মাথার অংশ ডেলিভারির জন্য প্রথম উপস্থিত হয়, তাহলে শর্তটা কি? ভার্টেক্স নামক মাথার অংশ, যে মাথার সবচেয়ে উঁচু জায়গাটা, একদম মাথার তালু যেটা, ঠিক আছে, সেই অংশটা প্রথম আসবে, ঠিক আছে, এবং কোনো জটিলতা ছাড়া প্রসব সম্পন্ন হয়, তখন তাকে স্বাভাবিক বা নর্মাল প্রসব বলে। বুঝতে পেরেছেন আমার কথা? যখন ডেলিভারির জি সময় ম্যাম।
জি বলুন। জি ম্যাম, আমরা বুঝতে পেরেছি। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের প্রিমেচিউর লেবার। প্রিমেচিউর লেবারটা কি? নির্দিষ্ট সময়ের পূর্বে, বিশেষত 37 সপ্তাহের পূর্বে যদি কোনো কারণে প্রসব হয় তাকে প্রিম্যাচিউর লেবার বলে। আমরা সাধারণত 280 দিন মানে 40 সপ্তাহ ধরি। তার মানে আমি বলেছি এর 2 সপ্তাহ আগে পর্যন্ত নর্মাল, আবার 40-এর 2 সপ্তাহ পরে পর্যন্ত নর্মাল, মানে 42 সপ্তাহ পর্যন্ত নর্মাল। হ্যাঁ, তো কারো যদি 37 সপ্তাহ কিংবা তার পূর্বেই প্রসব হয়ে যায় কোনো কারণে, তাহলে সেটা হবে প্রিমেচিউর প্রসব। ঠিক আছে? পোস্ট ম্যাচিউর প্রসব, এটা হচ্ছে যখন কোনো গর্ভবতীর 40 সপ্তাহ গর্ভকাল পার হওয়ার 2-1 সপ্তাহ পর প্রসব হতে পারে, একে পোস্ট ম্যাচিউর প্রসব বলে। কখনোই 40 সপ্তাহ পার হয়ে গেলে আজকালকার অনেক গাইনোকোলজিস্ট দেখি আমরা অস্থির হয়ে যান, কারণ এরও একটা কারণ আছে, রোগীরা অস্থির হয়ে যায়। তারপর যদি বাচ্চার কোনো সমস্যা হয় তখন গিয়ে ডাক্তারের দোষ আসে, এই কারণে তারা ওয়েট করতে আসলে চায় না। কিন্তু 40 সপ্তাহ পরে 2 সপ্তাহ পর্যন্ত নর্মালি ওয়েট করা যায়, যদি কোনো জটিলতা না থাকে, কোনো অসুবিধা নাই। ঠিক আছে? এখনকার তো আসলে নর্মাল ডেলিভারি হয় না বাংলাদেশের প্রেক্ষাপটে এখন সব সিজারিয়ান শিশু, এবং সেগুলো হচ্ছে প্রিম্যাচিউর বাচ্চা আর কি, প্রিম্যাচিউর শিশু। কারণ এরা তো সবসময়ই হচ্ছে নর্মাল প্রসব বেদনা শুরু হওয়ার আগেই কিন্তু সিজারটা করতে হয়, তো সেগুলি প্রিম্যাচিউর বেবি হয়। প্রসব বেদনা কি? সন্তান জন্ম দেওয়ার একটি স্বাভাবিক প্রক্রিয়া হলো প্রসব ব্যথা, যেটি শুরু হয় জরায়ুর সংকোচন এবং সার্ভিক্যাল সম্প্রসারণের থেকে আর শেষ হয় সন্তান জন্মানোর মাধ্যমে। প্রসব বেদনাটা শুরু হবে কি থেকে? দুইটা কাজ এখানে। একটা হচ্ছে জরায়ুর সংকোচন ঘটবে, ক্ষণে 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 জরায়ুর সংকোচন ঘটবে, কেন? যেন বেবিটাকে নিচে নামিয়ে দেওয়া যায় এই কারণে। এবং সার্ভিক্যাল সম্প্রসারণ, যেটা হচ্ছে সার্ভিক্সের মুখটা খুলে যাবে, আস্তে 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 খুলবে। এটা হাইস্ট 10 সেন্টিমিটার পর্যন্ত খুলবে, যে কারণে বাচ্চাটা জরায়ু থেকে বের হয়ে আসতে পারবে। ঠিক আছে? এই সার্ভিক্যাল সম্প্রসারণ এবং জরায়ু সংকোচন, এই দুটা দিয়ে প্রসব বেদনা শুরু, আর শেষ হয় কোথায়? সন্তান জন্মানোর মাধ্যমে। ডেলিভারির তারিখ যত এগিয়ে আসবে গর্ভবতী মা তত বেশি তার শরীরে কিছু পরিবর্তন দেখতে পাবেন, যেগুলো মূলত ডেলিভারি হওয়ার লক্ষণ। কি পরিবর্তন এগুলি আমরা পড়বো। ঠিক আছে? এরপর যত সময় যেতে থাকবে তার সত্যিকার প্রসব ব্যথা শুরু হওয়ার লক্ষণগুলো দেখা দিতে থাকবে। শিশুর জন্ম নেওয়ার কয়েকদিন, এমনকি কয়েক ঘন্টা আগেও এই লক্ষণ দেখা দিতে পারে। আমরা আমাদের হোমিওপ্যাথিতে পড়ি যে প্রত্যেকটা মানুষই আলাদা, প্রত্যেক মানুষেরই বৈশিষ্ট্য আলাদা, তাদের সবকিছুর বৈশিষ্ট্য আলাদা, ব্যথা প্রকৃতিও আলাদা। তো কখনোই বলা যায় না যে ঠিক প্রসব বেদনাটা কখন উঠবে। হয়তো 280 দিনে কারো কারো বেশি দিনও লাগতে পারে, কারো কিছু কম দিনও লাগতে পারে। আবার এটা কতক্ষণ থাকবে, কারো 3 দিনও থাকতে পারো, আবার কারো আধা ঘন্টা ব্যথার মধ্যেও কিন্তু প্রসব বেদনা থেকেও তারপরে ডেলিভারি কমপ্লিট হয়ে যায়। ঠিক আছে? এক একজনের ক্ষেত্রে এক এক রকম। প্রসবের উপসর্গ ও লক্ষণ, কি কি লক্ষণে আমরা বুঝবো যে হ্যাঁ এটাই প্রসবকাল চলে এসেছে? কিছু যদি মনে না করেন, আমার 2 জন স্টুডেন্ট আছেন, আর কেউ কি জয়েন করেছেন? হুম, আমি আপনাদের কাছে জানতে চাই এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে কি আপনারা গিয়েছেন নাকি না? জি ম্যাম, আমার সিজার করা ফার্স্ট বেবি। দুইজনে একসাথে বলেছেন, আমি কিছুই বুঝতে পারিনি। একজন একজন করে বলেন। কামরুন নাহার, আপনি বলেন। আমার সিজার 2 জন বাচ্চা। আচ্ছা, হ্যাঁ। ইসমাতারা? ম্যাম, আমারও সিজার। আচ্ছা, তো আপনারা মানে আমি তো একটু আগেই বলেছি যে বাংলাদেশে এখন 90% কিংবা এর উপরে হবে সব সিজার। এই যে আমরা স্বাভাবিক
প্রসবের যে ধাপ কিংবা লক্ষণ উপসর্গ পড়ছি, এই অবস্থা দিয়ে আসলে বর্তমানে কেউই যায় না, কিন্তু এটা ঠিক না, একেবারেই ঠিক না। একটা সিজার মানে একটা মাকে এবং একটা শিশুকে পঙ্গু করে দেওয়া। আমরা জানি, আমরা চিকিৎসক হিসেবে অবশ্যই এটা জানবো যে নর্মাল ডেলিভারির মাধ্যমে যে চাপটা সন্তান পায়, হ্যাঁ, সেই চাপটার কারণে তার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, ঠিক আছে। এবং আসলে নর্মাল তো নর্মালি, যেটা আল্লাহ তাআলা যেভাবে সৃষ্টি প্রক্রিয়া দিয়েছেন সেটা সেভাবে হবে, সেটাই ভালো। এবং সিজারের মায়েরা তো সারা জীবনই ওই যে কোমর ব্যথায় কষ্ট করেন। হয়তো শহরের বাড়িতে কাজকর্ম কম করতে হয়, তাই এই জিনিসটা প্রকট হয়ে ওঠে না, কিন্তু যারা গ্রামে কাজকর্ম করেন তাদের কিন্তু সিজারের অনেক সমস্যা হয়। তো যাই হোক, আমার ইচ্ছা আছে ব্যক্তিগতভাবে আমি একটা, যদি পারি আল্লাহ তাআলা কবুল করেন, তাহলে অবশ্যই একটা ক্লিনিক করব, হসপিটাল না করতে পারি, নর্মাল ডেলিভারির জন্য, এবং আমাদের হোমিও ওষুধের মাধ্যমে। হোমিও ওষুধ যে কত কার্যকর, আসলে এই সময়টাতে তো আমরা বেশিরভাগ রোগী পাই না। আমি পেয়েছি অনেক, কারণ আমি এই জাতীয় রোগী আমি ট্রিট করি, কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় এনারা মানে যখন এই সময়টা তারা হাসপাতালে যায়, অবশ্যই যাওয়াই উচিত, কারণ হাসপাতালে সকল সুযোগ সুবিধা আছে। তো আমরা কিন্তু বেশিরভাগ হোমিও ওষুধ প্রয়োগ করার সময় পাই না এই সময়। তো দেখা যায় যে হোমিও ওষুধের যে বিরাট একটা কার্যকারিতা আছে এই সময়ে, এটা আমরা বুঝতেও পারি না, কিন্তু আসলে আছে। হ্যাঁ, আমরা এই সময়টার জন্য আলাদা করে হোমিও ওষুধগুলি গুছিয়ে রাখতে পারি, এবং সবচেয়ে বড় কথা যে ধৈর্য এবং সাহস রাখতে হবে। আল্লাহ রহমতে আমার 4 জন বেবি এবং 4 জনই নরমাল, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। মানে যেটা আসলে এখনকার বাংলাদেশের প্রেক্ষাপটে দেখা যায় না, খুবই রেয়ার। আচ্ছা, এখন আমরা যাব প্রসবের উপসর্গ ও লক্ষণ। কি কি উপসর্গের দ্বারা আমরা বুঝবো যে হ্যাঁ, এখন প্রসবকাল চলে এসেছে। প্রথমেই হচ্ছে প্রসব বেদনা। জরায়ুর সংকোচনের ফলে ব্যথা হয়। প্রথম দিকে প্রতিটি জরায়ুর সংকোচনের ব্যবধান প্রায় 20 মিনিট। প্রসবের শেষ দিকে প্রায় 3 মিনিট পর পর জরায়ু সংকোচন ঘটে এবং 1 মিনিট স্থায়ী হয়। কি হবে? জরায়ু সংকোচন ঘটবে এবং এর ফলে একটা ব্যথা হবে কিংবা টান অনুভব হবে, যেটা কোমরে, তলপেটে এবং এটা পায়ের দিকে ছড়িয়ে পড়বে ব্যথাটা। প্রথম দিকে এই জরায়ু সংকোচন শুরু হয়, এটা 1 মিনিট, মনে করেন 1 মিনিট করে থাকে, 20 সেকেন্ড থেকে 1 মিনিট এরকম থাকে, এবং এটার প্রথম দিকে ব্যবধান অনেক বেশি হয়, 20 মিনিট। তারপরে আস্তে 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 যখন প্রসবের সময় ঘনিয়ে আসতে থাকে, তখন ব্যথার ডিউরেশনটাও বাড়তে থাকে, 20 সেকেন্ড থেকে 30-50 1 মিনিট করে ব্যথা থাকবে, এবং সময় মানে যে গ্যাপে গ্যাপে ব্যথাটা হতো প্রথমে 20 মিনিট, সেটা আস্তে আস্তে কমে কমে 3 মিনিট 2 মিনিটে চলে আসে। 2 মিনিট পর পর 1 মিনিটের জন্য ব্যথা, 2 মিনিট পর পর 1 মিনিটের জন্য ব্যথা, এরকম হবে প্রসব বেদনাটা, ঠিক আছে। 2, সার্ভিক্সের মুখ বড় হওয়া। সার্ভিক্সটা তো খুলতেই হবে, এটা চিকিৎসকদের কাজ। ওনারা পরীক্ষা করে দেখবেন যখন প্রসব বেদনাটা শুরু হবে যে আস্তে আস্তে সার্ভিক্সের মুখ কতখানি খুললো। সার্ভিক্স হলো শিশুর জন্ম নেওয়ার পথ। প্রসবের আগের দিন বা আগের সপ্তাহগুলোতে এর মুখ খুলতে থাকবে এবং পাতলা হতে শুরু করবে। তবে সবার ক্ষেত্রে এটি একরকম হয় না, এক একজনের প্রসব এক এক রকম, এটা আমি আগেই বলেছি, ঠিক আছে। কারো দেখা যায় 1 সপ্তাহ আগে থেকেই সার্ভিক্সের মুখ একটু 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 করে খুলতে থাকে। কিন্তু আবার কারোর ক্ষেত্রে দেখা যায় যে প্রসব বেদনা আগে উঠে, তারপর সার্ভিক্সের মুখ খোলা শুরু করে। প্রসব বেদনা ওঠার পরে সেকেন্ড ধাপে গিয়ে দেখা যায় যে সার্ভিক্সের মুখটা খুলছে, কারো প্রথম ধাপেই খোলে। এক একজনের ক্ষেত্রে এক এক রকম। এবং আমাদের হোমিওতে ওষুধও আছে, যখন প্রসব বেদনা হচ্ছে কিন্তু সার্ভিক্সের মুখ খুলছে না, তখন ওষুধও প্রয়োগ করা হয়।
কারো সার্ভিক্স ধীরে ধীরে খোলে, আবার কারো ঠিক প্রসবের আগ মুহূর্তে খোলে। ঠিক আছে, কারো দেখা যায় যে সার্ভিক্স হয়তো 2 সেন্টিমিটার 3 সেন্টিমিটার খুললো, কিন্তু ঠিক প্রসবের আগ মুহূর্তে গিয়ে পুরো সার্ভিক্স খুলে গেল এবং প্রসব হয়ে গেল। ঠিক আছে, এটাও স্বাভাবিক, এক একজনের ক্ষেত্রে এক এক রকম। আরেকটা উপসর্গ হচ্ছে শো। শো হচ্ছে একটা স্রাব, যেটা যখন সার্ভিক্সের মুখ খোলা শুরু করবে তখন শো হবে। এটা হচ্ছে রক্ত, এক প্রকার আঠালো পদার্থ মিলিয়ে একটা স্রাব হয়, যেটা একদম পিরিয়ডের মতো, এত বেশি রক্ত না, হ্যাঁ, অল্প রক্ত, মানে কম কম রক্ত থাকবে, এক ধরনের স্রাব হবে। হ্যাঁ, সার্ভিক্সের মুখ আস্তে আস্তে খুলবে এবং অল্প 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 স্রাব হবে, তখন সেটা হচ্ছে শো। ঠিক আছে, এই 3টা উপসর্গের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে প্রসবকাল চলে এসেছে। ঠিক আছে, এখন হাসপাতালে গেলেও এই সময়ে যেতে হবে, কিংবা ডাক্তার ডাকলেও এই সময়ে ডাকতে হবে, যে যেটা আর কি প্ল্যান করে রাখছে করবে। এখন আমরা জানবো গর্ভ ও প্রসবের সময় জটিল অবস্থা, যেগুলি বিপদ চিহ্ন। ঠিক আছে, যেগুলিতে আমাদেরকে সতর্ক থাকতে হবে। এই যে এই ছবিটা সাধারণত থাকে স্বাস্থ্য, কি বলে ওটাকে, মানে হাসপাতালে কিংবা যেখানে স্বাস্থ্যকর্মীরা সেবাদান করে থাকে, বাচ্চাদেরকে টিকা দেওয়া হয়, এই টাইপের জায়গায়। মাতৃসনদ ম্যাম। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছেন। তো এই 5টা চিহ্ন অবশ্যই আমরা মনে রাখবো গর্ভ অবস্থায় অথবা প্রসবের সময় জটিল অবস্থা। ঠিক আছে, যদি রক্তস্রাব হয়, এখন আমরা কিন্তু এলোমেলো করে ফেলবো না শোর সাথে। ঠিক আছে, কারণ শোটা হচ্ছে একদম অল্প অল্প রক্তস্রাব, যেটা হচ্ছে সার্ভিক্সের মুখ খুলবে খুলবে আর একটু একটু হবে। আর রক্তস্রাব এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে অধিক পরিমাণে হঠাৎ করে রক্ত যেতে থাকবে। এটা তো আমরা বুঝতেই পারি, যেহেতু গর্ভাবস্থায় পিরিয়ড হয় না, তাই না? গর্ভাবস্থায় যে কোনো রক্তস্রাব হচ্ছে সেটা যে কোনো মাসে আছে, অবশ্যই সাথে সাথে চিকিৎসকের কাছে যেতে হবে। তারপর আরেকটা হচ্ছে মাথা ব্যথা এবং ঝাপসা দেখা। নর্মাল মাথা ব্যথা হতেই পারে, কিন্তু ভয়ানক মাথা ব্যথা এবং চোখে কিছু দেখতে পাচ্ছে না, ঝাপসা লাগছে, এই সময় অবশ্যই গর্ভবতী মাকে হাসপাতালে নিতে হবে, সেটা প্রসবের সময় হোক কিংবা গর্ভাবস্থার যে কোনো সময়ই হোক। তারপর হচ্ছে ভীষণ জ্বর। প্রসবের ব্যথা যে এত ব্যথা থাকে, কিন্তু তারপরও কিন্তু জ্বর হয় না, নর্মাল, এটা নর্মাল। ব্যথা থাকবে অনেক, যে কোনো ব্যথার সাথে জ্বর হয়, এটা আমরা জানি, কিন্তু প্রসব ব্যথার সাথে কখনোই জ্বর হয় না। হ্যাঁ, তো যদি দেখি আমরা যে রোগীর জ্বর এসেছে, তো বুঝতে হবে যে এটা কোনো সমস্যা আছে। তারপর হচ্ছে বিলম্বিত প্রসব। এই বিলম্বিত প্রসবটা কি জিনিস, এটা এখানে একটু বুঝতে হবে। হ্যাঁ, তো আমি বলেছি যে ডেট পার হয়ে গেল, তাতেই কোনো ভয় পাওয়ার কিছু নেই, আমরা অপেক্ষা করতে পারি। হ্যাঁ, যদি আপনার বাচ্চার নড়াচড়া ঠিক থাকে, বাচ্চার হৃদস্পন্দন ঠিক থাকে, হ্যাঁ, আপনার পানি না ভাঙে, আপনি সুস্থ থাকেন, বাচ্চা সুস্থ থাকে, পরীক্ষা করে, তাহলে আমরা অপেক্ষা করতে পারি। সেটা বিলম্বিত প্রসব না। বিলম্বিত প্রসব কোনটা? যদি আমাদের প্রসব বেদনা শুরু হলো, ঠিক আছে, কিন্তু সেকেন্ড স্টেজে গিয়ে যে আর এগোচ্ছে না, কিছু হচ্ছে না, বাচ্চার মাথা দেখা যাচ্ছে কিংবা প্রায় কাছে চলে আসছে, কিন্তু আর হচ্ছে না। অনেক সময় দেখা যায় এখানে মা দুর্বল হয়ে পড়েন, অনেক সময় ব্যথার কারণে, হয়তো অনেক সময় ধরে ব্যথা, মা দুর্বল হয়ে পড়ছেন, এই সময় বিলম্বিত প্রসব হতে পারে। তো এই সময় অপেক্ষা করা উচিত না, যেভাবে হোক, মানে বাচ্চা ওখানে কিন্তু শ্বাস আটকে মারা যেতে পারে, ঠিক আছে, কিংবা মায়ের কোনো দুর্ঘটনা ঘটতে পারে। তো এই অবস্থায় অবশ্যই এটা একটা জটিল অবস্থা এবং আমাদের ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। আরেকটা হচ্ছে খিঁচুনি, একলামশিয়া বলে এটাকে। অনেক সময়, বেশিরভাগ সময় এটা প্রসবের পরে হয়, আবার অনেক সময় দেখা যায় যে কারো কারো প্রসবের সময়ও হয় খিঁচুনি, এবং এটা একটা খুবই ভয়ঙ্কর অবস্থা। খিঁচুনিটা তো মূলত ব্রেনে আমাদের সমস্যার কারণে হয়। হ্যাঁ, তো সেই সময় যে কোনো
যে কোনো অঘটন ঘটে যেতে পারে। সেই কারণে অবশ্যই এগুলি জটিল অবস্থা যেই সময় অবশ্যই আমাদের ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত। ঠিক আছে, এবার আমরা যাব প্রসবের ধাপে। প্রসবের কয়েকটি ধাপ আছে। হ্যাঁ, আজকে আমরা পড়বো শুধু নর্মাল ডেলিভারির ক্ষেত্রে কি কি ধাপ হয়, কি কি লক্ষণ হয় এগুলো। এরপরের ক্লাসে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব যে এই সময় প্রসবের ধাপগুলিতে ব্যবস্থাপনাটা কি, মানে আমরা চিকিৎসক হিসেবে তখন রোগিণীকে কি ব্যবস্থাপনা কোন ধাপে দিব সেগুলি আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। আজকে শুধু আমাদের পেশেন্টের ব্যাপারে আমরা আলোচনা করব, পেশেন্টটাকে আমরা কোন পর্যায়ে পেয়েছি তার কোন ধাপটা চেনার জন্য, কিংবা এরপরে কি হতে পারে এগুলি আমাদের জেনে রাখা দরকার। এগুলি আমরা আজকে আলোচনা করব, শুধু স্বাভাবিক প্রসব যেটা নরমাল ধাপগুলো, কোনটার পর কোনটা আসবে এবং কিসের পর কি হবে। ঠিক আছে, আছেন তো সবাই আমার সাথে? জি ম্যাম, আছি আমরা। বুঝতে পারছেন কি আমার কথা? জি ম্যাম, বোঝা জি যাচ্ছে। অনেক অনেক ধন্যবাদ। হোসেন আহমেদ নুরি, আপনি কি আজকে ক্লাসে প্রথম? আমার মনে হচ্ছে এই নামটা আমি আগে দেখিনি। আমাদের তো আজকে পঞ্চম ক্লাস। আচ্ছা থাক, উনি কথা বলতে আগ্রহী হচ্ছেন না, আমরা সামনে যাই। গর্ভের সন্তানকে জরায়ু থেকে যোনিপথ দিয়ে বাইরের জগতে বের করে আনার প্রক্রিয়াটি হলো প্রসব। প্রসবের প্রক্রিয়াটি কয়েক ধাপে সম্পন্ন হয়। প্রতিটি ধাপেই প্রসূতি নারীদের শারীরিক কিছু পরিবর্তন হয়। একই সাথে প্রসব মানসিকভাবেও মায়েদের জন্য একটি স্পর্শকাতর সময়। এটা আমরা সবাই জানি যে মানসিকভাবেও আমরা কতটা তখন মায়েরা দুর্বল হয়ে পড়ি, তখন মনে হয় এইবার বুঝি আমি মরেই যাব। হ্যাঁ, এটা নরমাল, ঠিক আছে, এইরকম ভয় আসতেই পারে। আমাদেরকে কি করতে হবে? সাহস দিতে হবে, পেশেন্টকে অবশ্যই সাহস দিতে হবে, এবং অবশ্যই পেশেন্টের সাথে অবশ্যই পেশেন্টের কোনো আপনজন সাথে রাখবেন। তার মা হোক, তার হাজবেন্ড হোক, কিংবা যে কোনো তার আপনজন তার হাত ধরে থাকবে। তাহলে এই যে মানসিকভাবে যে মায়েদের জন্য যে স্পর্শকাতর সময়টা, এটা উতরানো অনেকটা সহজ হয়ে যাবে। সন্তান প্রসবের এই প্রক্রিয়াটি কেমন হয় তা নিয়ে নতুন মায়েদের নানান দুশ্চিন্তা থাকতে পারে। লম্বা এই প্রক্রিয়ায় শরীরে কি কি পরিবর্তন হয় এবং কিভাবে নিজেকে এর মাঝে সামলে রাখতে হয় তা জানা থাকলে মায়েরা অনেকখানি আশ্বস্ত থাকতে পারেন। এই জাতীয় পেশেন্টদেরকে আমরা আগে থেকে বোঝাবো যে এইরকম অবস্থা হবে এবং তুমি ঘাবড়াবা না, ঘাবড়ানোর কোনো কিছুই নাই। ঠিক আছে, আমি আছি তোমার সাথে ইনশাআল্লাহ। প্রসবের ধাপ 3টি। এখন আমরা এই সম্পর্কে জানবো। প্রথম ধাপ, প্রসবের প্রথম ধাপ হচ্ছে প্রসারণের ধাপ। আমরা একটু আগেও পড়েছি কিভাবে শুরু হয়। প্রসবটা শুরু হয় জরায়ুর সংকোচন এবং সার্ভিক্সের প্রসারণের মাধ্যমে। ঠিক আছে, তো প্রথম ধাপটার নাম প্রসারণের ধাপ। সন্তান প্রসবের সময় হলে অক্সিটোসিন নামক হরমোনের প্রভাবে জরায়ুতে সংকোচন শুরু হয়। এই সংকোচন মূলত গর্ভের সন্তানকে ঠেলে নিচে নামানোর জন্য হয়। প্রসব প্রক্রিয়ার প্রথম ধাপে জরায়ুর সংকোচনের ফলে প্রসূতির জরায়ুর মুখ প্রসারিত হয়। এর সাথে সংকোচনের কারণে প্রসূতি পেটে টান অনুভব করেন। এই ধাপটি 2টি পর্যায়ে হয়ে থাকে, একটা হলো প্রাথমিক পর্যায়, দ্বিতীয়টা হলো সক্রিয় পর্যায়। ঠিক আছে, প্রথম ধাপের লক্ষণ সমূহ জানবো এবার আমরা। প্রথম লক্ষণ হচ্ছে পেটে তীব্র টান বা ব্যথা অনুভব করা। জরায়ুর সংকোচনের কারণে প্রসূতি পেটে নিয়মিতভাবে টান অনুভব করতে থাকবেন। প্রাথমিক পর্যায়ে প্রতি 15 থেকে 20 মিনিটে একটি করে টান অনুভব করতে পারেন
এক একটি টান 40 থেকে 60 সেকেন্ড ধরে থাকতে পারে। ঠিক আছে, এটা একটু আগেও আমি বলেছি কিভাবে ব্যথাটা শুরু হবে। প্রতি 15 থেকে 20 মিনিট পর পর 1 মিনিটের একটা ব্যথা, একটা ঢেউয়ের মতো আসবে, যেটা আপনার কোমর, তলপেট এবং পায়ের দিকে ছড়িয়ে যাবে। এটা আস্তে আস্তে যখন এটা ট্রু লেবার পেইন হয়, অনেক সময় হয় ফলস লেবার পেইন হয়, আমরা সামনের ক্লাসে ট্রু লেবার পেইন এবং ফলস লেবার পেইনের পার্থক্যটা জানবো। ওকে, তো ট্রু লেবার পেইন হলে এটা হবে কি, আস্তে আস্তে ব্যথার সময়টা বাড়বে। ওই যে 1 মিনিটের ব্যথা, এটা একটু 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 বাড়বে, এবং যে মধ্যে যে গ্যাপের সময়টা, এই সময়টা আস্তে 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 কমে আসবে। প্রাথমিক পর্যায়ে প্রসূতির তলপেটে ব্যথা অনুভব করতে পারেন, তবে প্রাথমিক পর্যায়ে ব্যথা খুব গুরুতর হয় না। ঠিক আছে, যখন 15 থেকে 20 মিনিট পর পর একটা ব্যথা আসে, তখন ওই 1 মিনিটই কষ্ট। এছাড়া প্রসূতি এর মধ্যে হাঁটাচলা করতে পারেন, খাওয়া দাওয়া করতে পারেন, এবং এর মধ্যে আমরা হাঁটাচলা করারই পরামর্শ দেই রোগীকে। কারণ যত উনি নিয়মিত হাঁটাচলা করবেন, উনি হাঁটা তো একটা ভালো ব্যায়াম, তত তার স্বাভাবিক প্রসবটা আরো ভালো হবে আর কি, জটিলতা ছাড়া হবে। ঠিক আছে, এরপর সক্রিয় পর্যায়ে, এটা হলো আমাদের প্রাথমিক পর্যায়ে। আমরা বলেছি প্রথম ধাপের 2টা পর্যায় থাকে, একটা প্রাথমিক পর্যায়ে, একটা সক্রিয় পর্যায়। ঠিক আছে, এরপর সক্রিয় পর্যায়ে বা অ্যাক্টিভ লেবার শুরু হলে প্রসূতির পেটের টানগুলো খুব ঘন ঘন হতে থাকবে এবং একই সাথে অনেক লম্বা সময় ধরে হবে। প্রসূতি প্রতি 2.5 থেকে 3 মিনিটে একটি করে টান অনুভব করতে পারে। ঠিক আছে, যখন এই ব্যথাটা অনেক ঘন ঘন হতে থাকবে, তখনই আমরা বুঝবো যে আমরা অ্যাক্টিভ লেবারে ঢুকে গেছি। প্রাথমিক পর্যায়টা শেষ, এখন এটা হচ্ছে সক্রিয় পর্যায়। 1 মিনিটের বেশি সময় ধরে টান স্থায়ী হতে শুরু করবে। এ পর্যায়ে ব্যথা আগের চেয়ে তীব্রতর হবে এবং প্রসূতি ব্যথার ভেতর এই পর্যায়ে ব্যথা আগের চেয়ে তীব্রতর হবে এবং প্রসূতি ব্যথার ভিতর স্বাভাবিক কথোপকথনও চালিয়ে যেতে পারবেন না। ঠিক আছে, প্রথম যে ব্যথাটা শুরু হয়েছিল, যখন আমরা প্রসূতিকে বলবো হাঁটাচলা করো, অনেক সময় যদি ধরে না খেয়ে থাকে, সে তাকে কিছু খাবার দাবারও দেওয়া হবে সেই সময়। কিন্তু যখন আমরা সক্রিয় পর্যায়ে প্রবেশ করব, তখন কিন্তু তার ব্যথাই এমন হবে যে উনি স্বাভাবিক কথোপকথনও চালিয়ে যেতে পারবেন না। এত ঘন ঘন ব্যথা আসতে থাকবে। প্রতি 2 মিনিট পর পর যদি 1 মিনিট ব্যথা হয়, তাহলে মনে হয় যে এর মধ্যে নিঃশ্বাসও নেওয়া যায় না ভালো করে, নিঃশ্বাস নিতে নিতেই আবার ব্যথা শুরু হয়ে যায়। ঠিক আছে, দ্বিতীয় লক্ষণটা হচ্ছে আমাদের সার্ভিক্স প্রসারিত হওয়া। প্রসবের প্রথম ধাপে সার্ভিক্স বড় হতে শুরু করবে, প্রাথমিক পর্যায়ে 4 সেন্টিমিটার পর্যন্ত বড় হবে এবং সক্রিয় পর্যায়ে 10 সেন্টিমিটার পর্যন্ত প্রসারিত হবে। এটা হচ্ছে নরমাল নিয়ম, কিন্তু অনেকের ক্ষেত্রে এরকম হতে পারে যে প্রাথমিক পর্যায়ে 4 সেন্টিমিটার পর্যন্ত হলো না, সক্রিয় পর্যায়ে আবার সার্ভিক্সটা প্রসারিত হওয়া শুরু করলো। এটা হতেই পারে, এটা নরমাল। ঠিক আছে, 3 নম্বর হচ্ছে জরায়ু মুখ থেকে ঈষৎ রক্ত মিশ্রিত স্রাব নিঃসরণ, যেটাকে আমরা শো বলেছি, ইংলিশে এটাকে শো বলা হয়। এই সময় যোনিপথ দিয়ে পাতলা আঠালো একটি স্রাব মিশ্রিত হয়, এর সাথে রক্তের হালকা লাল লাল ভাব থাকতে পারে। ঠিক আছে, এটা ঠিক রক্তস্রাব না, এটা রক্তের একটা ভাব থাকবে এবং পাতলা আঠালো টাইপের একটা স্রাব হবে। এটি স্বাভাবিক এবং দুশ্চিন্তার কোনো বিষয় নয়, তবে হালকা লাল লাল ভাবের চেয়ে বেশি রক্তকরণ হওয়া বিপদ সংকেত। ঠিক আছে, এটা আমরা মনে রাখবো। হ্যাঁ, যদি এরকম হয় তাহলে অবশ্যই আমাদের ব্যবস্থা নিতে হবে। প্রথম ধাপের লক্ষণ সমূহ। 4 নম্বরে কি আসবে? পানি ভাঙা। পানি ভাঙা বলতে বোঝানো হচ্ছে এখানে যে বাচ্চাটা যে ফ্লুইডটার মধ্যে থাকে, অ্যামনিওটিক ফ্লুইড, ওই ফ্লুইডটা কিন্তু আস্তে আস্তে বেরিয়ে যাবে। ঠিক আছে, এই অ্যামনিওটিক ফ্লুইডটা প্রসব বেদনা শুরু হওয়ার সাথেও ভাঙতে পারে, আবার
এমনও হতে পারে যে ব্যথা শুরু হয়নি কিন্তু তার আস্তে আস্তে পানি ভাঙাটা শুরু হলো, দুইটাই স্বাভাবিক। কিন্তু যদি গর্ভাবস্থার 37 সপ্তাহ অথবা তারপর পানি ভাঙে কিন্তু প্রসব বেদনা শুরু হয়নি, সেক্ষেত্রে আমরা 24 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করব যে প্রসব বেদনা শুরু হবে। আর যদি এর আগে পানি ভাঙে, 37 সপ্তাহের আগে যদি হয়, তাহলে অবশ্যই অবশ্যই এটা জটিল কেস, এখানে সিজার লাগতে পারে। কারণ পানিটা এই ইমিউনিটি ফ্লুইডটার মধ্যে কিন্তু বাচ্চাটা থাকে, তো ভ্রূণের ক্ষতি হবে যদি ইমিউনিটি ফ্লুইডটা ঠিক যতটুকু থাকার সেই অনুপাতে না থাকে। ঠিক আছে, যদি প্রসব বেদনা সহ পানি ভাঙে তাহলে কোনো সমস্যা নেই, আমরা মনে করব যে প্রসব প্রক্রিয়া শুরু হয়েছে। কিন্তু যদি প্রসব বেদনা ছাড়াই পানি ভাঙে, সেটা 37 সপ্তাহের পর হলে আমরা 37 সপ্তাহের পর যদি হয় তাহলে আমরা অপেক্ষা করব 24 ঘন্টা। আর যদি 37 সপ্তাহের আগে হয় তাহলে একটা মিনিটও অপেক্ষা করা যাবে না, তাৎক্ষণিক চিকিৎসকের সাথে যোগাযোগ করতে হবে। ঠিক আছে। 5 নাম্বার, আমরা আছি প্রথম ধাপের লক্ষণ সমূহের মধ্যে। 5 নম্বর লক্ষণটা হলো গর্ভের সন্তান নিচের দিকে নেমে আসতে শুরু করবে। এটা প্রসূতি নিজেও বুঝবেন হাত দিয়ে, কিংবা তার চিকিৎসকও বুঝবেন যে গর্ভের সন্তান আস্তে আস্তে নিচের দিকে নেমে আসছে। ঠিক আছে। প্রথম ধাপের সক্রিয় পর্যায়ে শিশু নিচের দিকে যাত্রা শুরু করে। ঠিক আছে, যখন ব্যথাটা বাড়তে থাকে, সার্ভিক্সের মুখ যখন খুলতে থাকে, তখনই গর্ভের সন্তানটি নিচের দিকে আসা শুরু করে। এই ঘটনা কারো কারো ক্ষেত্রে দ্বিতীয় ধাপেও ঘটতে পারে, সেটাও নরমাল, চিন্তার কিছু নেই। ঠিক আছে, কারণ অনেকের ক্ষেত্রে তো দ্বিতীয় ধাপেই সার্ভিক্সের মুখটা পুরোপুরি খুলে, তো সেক্ষেত্রে গর্ভের সন্তানটা দ্বিতীয় ধাপেই নিচে নেমে আসা শুরু করবে। সার্ভিক্সের মুখ না খুললে তো সে নিচে কোন দিকে আসবে, তাই না? ঘরের দরজা বন্ধ থাকলে আসবে কোথায়? ঠিক আছে, আরেকটা লক্ষণ হচ্ছে বমি বা বমি বমি ভাব হওয়া। এই প্রাথমিক পর্যায়ে না, সক্রিয় পর্যায়ে স্বাভাবিকভাবেই মায়েদের বমি বমি ভাব অথবা বমি হতে পারে, এটা ভয়ের কিছু নাই, এটা নরমাল। ঠিক আছে, সক্রিয় প্রসব শুরু হওয়ার পর প্রথম ধাপে প্রথমবারের মতো সন্তান প্রসব করা মায়েদের ক্ষেত্রে 12 ঘন্টা সময় পর্যন্ত লাগতে পারে। কি বলেছি আমি? প্রথমবারের মতো সন্তান প্রসব করা মায়েদের ক্ষেত্রে, তার মানে আমরা কি জানলাম? যে প্রথমবার একটু সময় বেশি লাগে। আর যার একটা সন্তান জন্ম দিয়েছেন, পরবর্তী সন্তানের সময় কিংবা তারও পরবর্তী সন্তানের সময় এই সময়টা কমে আসে। প্রথম 12 ঘন্টা সময়, এটা কখন বলেছি? সক্রিয় প্রসব শুরু হওয়ার পর। এটা কিন্তু যে যখন থেকে প্রাথমিক পর্যায়ে শুরু হলো তখন থেকে না, যখন থেকে সক্রিয় পর্যায়ে শুরু হলো। কখন শুরু হলো? যখন প্রসব বেদনাটা বেড়ে গেল এবং মধ্যের গ্যাপটা কমে গেল, যখন জরায়ুর সার্ভিক্সটা একটু একটু করে খুলছে, যখন শো দেখা দিল আপনার, তখন হচ্ছে সক্রিয় প্রসব শুরু হলো। তখন থেকে আমরা 12 ঘন্টা সময় অপেক্ষা করব যে লাগতে পারে। ঠিক আছে, এই যে এখানে একটা ছবি আছে আমাদের, একটু আপনারা খেয়াল করবেন যে প্রথম ছবিটাতে এখানে দেখানো হয়েছে যে কিভাবে থাকে নরমালি, যে সার্ভিক্সের মুখটা এরকম বন্ধ থাকে। খোলা থাকলে তো সব ফ্লুইড গুলি, ইমিউনিটি ফ্লুইড গুলি পড়েই যাবে। হ্যাঁ, যখন আস্তে আস্তে খুলতে শুরু করে, এই যে খুলবে আস্তে আস্তে, তখন শো হবে। ঠিক আছে, তখন আস্তে আস্তে ইমিউনিটি ফ্লুইড গুলিও আসবে। এই ফ্লুইডের সাথে জানেন জীবাণুমুক্ত করার এলিমেন্টস থাকে, যেন ওই জায়গাটা জীবাণুমুক্ত হয়ে যায় এবং তারপরে বাচ্চাটা ওই জায়গা দিয়ে বের হবে, যেন রাস্তাটা পরিষ্কার হয়ে যায়। এমনই একটা কুদরত আর কি, আল্লাহর রহমত, এটাই বলবো আমি। এবং যখন 10 সেন্টিমিটার পর্যন্ত এই যে পুরোটা সার্ভিক্সের মুখ খুলে গেল, ঠিক আছে, যখন বাচ্চাটা ডেলিভারি হবে, এই যে এটাই ভার্টেক্স, এই যে বাচ্চার যে মাথার তালু, এটাই ভার্টেক্স। আমরা কিন্তু যে ভ্রূণের অবস্থানের এখানে আমরা পড়বো যে বিভিন্ন ধরনের প্রেজেন্টেশন হয়। অনেক সময় দেখা যায় বাচ্চার কপাল প্রথমে আসে, অনেক সময় দেখা যায় যে হাত অথবা পা প্রথমে আসে, অনেক সময় যে ব্রিজ প্রেজেন্টেশন আছে একটা, বাচ্চার পাছাটা চলে আসে,
তো ওগুলোর ক্ষেত্রে মানে এইগুলির ক্ষেত্রে আমাদের কি ব্যবস্থাপনা হবে এগুলো আমরা করব। ঠিক আছে, এটা তো আসলে এখন তো চিকিৎসা বিজ্ঞানের উন্নতির যুগ, আমরা আল্ট্রাসোনোগ্রাম করে দেখতে পারি যে সে কি পজিশনে আছে। আর তখন আসলে লাস্টের দিকে ভ্রূণ তো অনেক বড় হয়ে যায়, তখন হাত দিলেও বোঝা যায় যে সে কি পজিশনে আছে। আগে থেকে কিন্তু হোমিও ওষুধ খাওয়ানো হয় বাচ্চার পজিশন ঠিক করার জন্য। এটা কি আপনারা জানেন? বাচ্চা তো পেটের ভিতরে ঘুরতে থাকে, সে একবার এরকম হয় একবার ওরকম হয়। তো আগে থেকে ওষুধ আমরা 7 মাস থেকেই ওষুধ দিই যেন পজিশনটা ঠিক থাকে। পজিশন নর্মাল না থাকলে তো নর্মাল ডেলিভারি কখনোই সম্ভব না। ঠিক আছে, নর্মাল ডেলিভারির সংজ্ঞাতে কিন্তু আমরা আজকে পড়েছি, মনে আছে কি? আবার একটু যাই, স্বাভাবিক প্রসবের সংজ্ঞা কোথায় পড়েছি? এই যে স্বাভাবিক প্রসব। স্বাভাবিক প্রসবটা কি হবে? সন্তান প্রসবের সময় যদি ভার্টেক্স নামক মাথার অংশ ডেলিভারির জন্য প্রথম উপস্থিত হয়, তাহলে স্বাভাবিক প্রসবের এটা একটা শর্ত যে ভার্টেক্স নামক মাথার অংশটা প্রথমে আসবে, এছাড়া কিন্তু স্বাভাবিক প্রসব না। এই হলো আমাদের প্রসবের প্রথম ধাপ শেষ হলো। এখন আমরা যাব দ্বিতীয় ধাপে। প্রসবের ধাপ কয়টি? 3টি। ঠিক আছে, জি ম্যাম। জি ম্যাম, আমরা তাহলে সেকেন্ড ধাপে যাই এখন। ওকে, প্রসবের দ্বিতীয় ধাপ। প্রসবের দ্বিতীয় ধাপটির নাম হচ্ছে শিশু ভূমিষ্ঠ হওয়ার ধাপ। ঠিক আছে, দ্বিতীয় ধাপে যদি শিশু ভূমিষ্ঠ হয়ে গেল তাহলে তো শেষই। তাহলে আর তৃতীয় ধাপে কি আছে? কে বলতে পারবেন এর উত্তর? ম্যাম তারপর তো প্ল্যাসেন্টা বের হবে। জি, কে বলেছেন? আমি আসলে শুনতে পাইনি, আবার বলবেন প্লিজ। ম্যাম আমি বলেছিলাম। হ্যাঁ বলেন, কি বলেছিলেন? আমি বললাম যে বাচ্চা হয়ে গেল আর তৃতীয় ধাপ হচ্ছে ফুল মানে প্ল্যাসেন্টা বের হবে সেটা। ভেরি আমি গুড। জানি না, নট কনফার্ম। হ্যাঁ, থার্ড ধাপটা হচ্ছে প্লাসেন্টা বের হবে। ঠিক আছে, এবং এটা অনেকেই মনে করে গুরুত্বপূর্ণ না, কিন্তু এটা অবশ্যই অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ। কারণ প্লাসেন্টাটা যদি ভেঙে চুরে বের হয়, পুরোটা বের না হয়, এটা কিন্তু অনেক কষ্টদায়ক একটা ব্যাপার। এবং যতক্ষণ পর্যন্ত মানে ছোট্ট একটা অংশ রয়ে যাবে ভিতরে, এটা তো তখন ফরেন বডি হিসেবে থাকবে। ঠিক আছে, এটা অনেক রোগের কারণ এবং ক্রমাগত তার ব্লিডিং হতে থাকবে, বন্ধ হবে না, ব্যথা হতে থাকবে যদি ছোট একটা কণার টুকরাও রয়ে যায়। ঠিক আছে, তো প্লাসেন্টা বের হওয়াটাও খুবই গুরুত্বপূর্ণ একটা ধাপ। আচ্ছা, তো আমরা প্রথমে দ্বিতীয় ধাপটা শেষ করি, তারপরে তৃতীয় ধাপটা নিয়ে আলোচনা করা যাবে। প্রসবের দ্বিতীয় ধাপে শিশু ভূমিষ্ঠ হয়। এই ধাপের লক্ষণ সমূহ নিম্নরূপ। 1, সংকোচনের তীব্রতা ও পুনরাবৃত্তি কমে আসবে। ঠিক আছে, কি হবে? আমরা দ্বিতীয় ধাপের শুরুতেই কি পড়লাম? যে জরায়ুর যে সংকোচনটা হচ্ছিল, সেই সংকোচনের তীব্রতা এবং পুনরাবৃত্তি মানে কি আবার যে হচ্ছে আবার যে হচ্ছে, হ্যাঁ, এটা আস্তে আস্তে কমে যাবে। কি হবে? এই ধাপের শুরুতে সক্রিয় পর্যায়ের তুলনায় জরায়ুর সংকোচন কম তীব্র হয়, কারণ তখন শিশুর জরায়ু থেকে কিছুটা নিচে নেমে আসে। এই পর্যায়ে প্রসূতি মা আগের তুলনায় কম ঘন ঘন টান অনুভব করবেন এবং 2 টানের মাঝে কিছুটা বিশ্রাম পাবেন। ঠিক আছে, প্রাথমিক পর্যায়ে শুরু হয়েছিল যে অনেকক্ষণ গ্যাপ দিয়ে দিয়ে একটু একটু ব্যথা, তারপরে আস্তে আস্তে সক্রিয় পর্যায়ে যখন আমরা আসলাম তখন কি ওই গ্যাপটা কমে গেল এবং ব্যথার সময়টা বেড়ে গেল, যে আর কথোপকথনের মতো অবস্থা নাই কিংবা একটা শ্বাস নেওয়ারও টাইম নাই, আবার ব্যথা শুরু হয়ে যায়, সেই রকম একটা অবস্থা। এখন তারপরে যখন আমরা দ্বিতীয় ধাপে ঢুকলাম তখন কি হবে? এই ব্যথার ভাবটা কমে যাবে, সংকোচনের তীব্রতাও কমবে এবং পুনরাবৃত্তিও কমে আসবে। ঠিক আছে, তখন 2 টানের মাঝে মা কিছুটা বিশ্রাম পাবেন। এই বিশ্রাম দিয়ে তার কি শুরু হবে?
তার 2 নম্বর লক্ষণ হচ্ছে সন্তানকে নিচের দিকে ধাক্কা দেওয়ার একটা তাগিদ অনুভব করবেন। ঠিক আছে, মানে এটা উনি নিজে থেকেই ভিতর থেকেই ওনার মনে হবে যে ব্যথাটা কমে আসছে, কিন্তু একটা পেটে জোরে চাপ দেওয়ার একটা অনুভূতি সৃষ্টি হবে, কিংবা পুশ করার। ঠিক আছে, প্রসূতি মা কোথ দেওয়ার কিংবা পুশ করার একটা তাগিদ অনুভব করবেন ভিতর থেকে। জরায়ু সংকোচনে শিশুটিকে অনেকটুকু পথ নিচে নামিয়ে দেয়। এই পর্যায়ে প্রসূতি মা কোথ দিয়ে অথবা জোরে পেটে চাপ সৃষ্টি করে শিশুটিকে নিচে নামিয়ে দেওয়ার তাগিদ অনুভব করবেন। তখন আমরা পেশেন্টকে দেখবো যে তার এখন আর সেই ব্যথার তীব্রতাটা নাই, এখন উনি কোথ দিতে চাচ্ছেন। এই সময়ে অনেক আমাদের মানে অনেকগুলি কাজ আছে, ঠিক আছে, চিকিৎসকদের। কারণ এই সময়ে পেরিটোনিয়াম যেটা পেরিনিয়াম ছিঁড়ে যেতে পারে। পেরিনিয়ামটা হচ্ছে যে মলদ্বার থেকে যে সন্তান প্রসবের যে দ্বারটা আছে এই দ্বার, এই মধ্যের অংশটি টুকুকে বলে পেরিনিয়াম। এই অংশটা অনেক সময় এই কোথের ফলে ছিঁড়ে যেতে পারে, তো ওখানে একটু সাপোর্ট দিতে হয়। মানে এখানে চিকিৎসকের কাজ আছে। তো চিকিৎসকের ব্যবস্থাপনা যেটা, সেটা আমরা সামনের ক্লাসে পড়বো। এখন আলোচনার খাতিরে একটু আসলো আর কি। আবার অনেক সময় দেখা যায় যে এই সময় মা অনেক সময় অনেক ক্লান্ত হয়ে পড়েন, সে তার এই কোথ দেওয়ার শক্তিটুকু থাকে না। তো এই সময় আমরা কিছু হোমিও ওষুধের সাপোর্ট নিতে পারি। 3 নম্বর লক্ষণ হচ্ছে সন্তান নিচে নেমে আসবে ও জন্ম লাভ করবে। জরায়ু সংকোচন এবং প্রসূতি মায়ের কোথের ফলে গর্ভের সন্তান নিচে নেমে আসতে থাকে। প্রথম সন্তানের ক্ষেত্রে জরায়ু থেকে যোনিপথে নামতে তুলনামূলক বেশি সময় লাগবে। শিশুটি এক পর্যায়ে একেবারে নিচের দিকে নেমে আসলে তার শরীরের চাপের ফলে বাইরে থেকে মায়ের যোনির চারপাশের অংশটি ফোলা দেখাবে এবং ধীরে ধীরে যোনির মুখে শিশুর মাথার তালু দেখা যেতে থাকবে। ঠিক আছে, এই সময় অনেক সময় যদি মা যদি দুর্বল হয়ে পড়েন কিংবা যদি মনে হয় যে না ছিঁড়ে যাওয়ার আশঙ্কা আছে, তো সেক্ষেত্রে আমরা এপিসিওটমিটা করে দিই। যে এক পাশ থেকে একটা আপনারা প্র্যাকটিক্যালের সময় আপনাদের কলেজে দেখবেন যে এপিসিওটমির আলাদা একটা সিজার আছে, ওটা এক পাশ থেকে বাঁকা থাকে, ওটা দিয়ে এক পাশ থেকে কেটে দেওয়া হয়, তারপর আবার সেটা সেলাই করে দেওয়া হয়। এবং এটা ভয়ঙ্কর কিছু না, এটা খুব সহজেই শুকিয়ে যায় এবং এরপর এই সেলাইয়ের কোনো চিহ্নই থাকে না। কিন্তু এর ফলে হয় কি যে পেরিনিয়ামের কোনো ক্ষতি হলো না। ঠিক আছে, অনেক সময় শিশুর মাথাটা বড় থাকতে পারে কিংবা মা সহ্য করতে পারে না, দুর্বল হয়ে যায়, ঠিক মতো কোপ দিতে পারে না, সেক্ষেত্রে এই এপিসিওটমিটা করা হয়। এপিসিওটমি, হ্যাঁ, এই টপিকে আমরা পড়বো। এই নামটা আমাদের জেনে রাখতে হবে, ঠিক আছে। একই সাথে শিশুটির মাথার চাপের কারণে মায়ের পুশ করার তাগিদ আরো বেড়ে যেতে পারে। ঠিক আছে, তখন পুশ করার তাগিদটা বেড়ে যায়। ধীরে ধীরে শিশুর মাথার সবচেয়ে প্রশস্ত অংশটি এমন ভাবে বের হয়ে আসবে যাতে করে মাথা আর ভেতরে ফেরত যাওয়া সম্ভব না। ঠিক আছে, মাথাটা বেরিয়ে যাবে। তখন কিন্তু চিকিৎসকের কাজ আছে। এই অবস্থাকে বলে ক্রাউনিং। তারপরে একে একে কপাল, নাক ও থুতনি বের হয়ে আসে। এটা নিজে নিজেই যে বের হয় তা না, চিকিৎসক এটা ধরে আস্তে আস্তে প্রথমে এক কাজ, তারপরে আরেক কাজ আস্তে আস্তে করে বের করবেন। ঠিক আছে, শিশুর জন্মের 1 থেকে 2 মিনিটের মধ্যে নাড়িতে ক্লিপ দিয়ে তা কেটে দেওয়া হয়, মানে আমবিলিক্যাল কর্ড যেটা। শিশুর সাথে তো নাভির মধ্যে এই কর্ডটা প্লাসেন্টা পর্যন্ত যুক্ত থাকে। যখন শিশুর জন্ম হলো তখনও কিন্তু প্লাসেন্টা ভিতরে, প্লাসেন্টা তখনও বের হয়নি, এমনকি জরায়ু থেকে সে আলাদাও হয়নি। সে যেমন জরায়ুতে লেগেছিল প্রথম থেকে, সেরকম তখনও লেগেই আছে। তারপরও শিশু জন্মের হওয়ার পরপরই তখন আর প্লাসেন্টার কোনো কাজ নেই। দুই সাইডে
আম্বিলিকাল কর্ডের দুই সাইডে দুইটা ক্লিপ দিয়ে মাঝে কেটে দেওয়া হয় এবং শিশুকে তখন প্রাথমিকভাবে পরীক্ষা করে দেখা হয় এবং তাকে পরিষ্কার করা হয়। মানে তখন হচ্ছে মায়েরও রেস্ট এবং ডাক্তারেরও কাজ। দ্বিতীয় ধাপের এই সময়টাতে যদি প্রসূতি মায়ের এটি প্রথম সন্তান জন্মদান হয়ে থাকে সেক্ষেত্রে এই ধাপে 3 ঘন্টার মতো সময় লাগবে। যদি তিনি আগেও প্রসব করে থাকেন সেক্ষেত্রে সাধারণত 2 ঘন্টার কাজ। ঠিক আছে, যদি একদম ফার্স্ট চাইল্ড হয় সেক্ষেত্রে তার 3 ঘন্টা লাগতে পারে, কম বেশি হতে পারে, তাও স্বাভাবিক। আর যদি তার আগে বেবি হয়ে থাকে, এটা সেকেন্ড অথবা থার্ড হয়, তাহলে সেক্ষেত্রে 2 ঘন্টার কাছাকাছি সময় লাগবে। এই যে এই সময় এই ছবিটা আমরা দেখি, এই যে বেবিটা যখন বের হচ্ছে তখন কিন্তু ডাক্তার ধরে আস্তে আস্তে এই কাঁধ ওই কাঁধ এভাবে করে তাকে বের করে নিয়ে আসবে। ঠিক আছে, এবার আমরা আসবো তৃতীয় ধাপে। প্রসবের তৃতীয় ধাপ এটা হলো গর্ভফুল বের হয়ে আসা। তৃতীয় ধাপে প্রসূতি মায়ের জরায়ু থেকে গর্ভফুল আলাদা হয়ে বের হয়ে আসে। এই গর্ভফুলের মাধ্যমেই গর্ভাবস্থায় শিশু মায়ের কাছ থেকে অক্সিজেন ও পুষ্টি পেয়ে এসেছে। আবার শিশুর বর্জ্য পদার্থগুলো বের হয়েছে এই গর্ভফুলের মাধ্যমেই। গর্ভ থেকে গর্ভফুল আলাদা হওয়ার জন্য কিছু সময় অপেক্ষা করতে হয়। যখন শিশু ভূমিষ্ঠ হলো তখন কিছু সময় কিন্তু অপেক্ষা করতে হবে। তখন কিছু সময় মায়ের রেস্ট, তারপরে আস্তে আস্তে 5-10 মিনিট পর প্লাসেন্টাটা জরায়ু থেকে আলাদা হয়। ঠিক আছে, তখন আবার মা নিজেই পুশ করার জন্য একটা চাপ অনুভব করেন একদম। তবে সেটা আগের মতো কোনো কষ্টদায়ক এত একটা ব্যথা হয় না, একটা পুশ করার চাপ অনুভব করেন। পুশ করলে গর্ভফুলটা নিজে নিজেই আলাদা হয়ে বের হয়ে যায়। ঠিক আছে, এই সময়ে যে আম্বিকাল কর্ড ধরে অনেকে টানাটানি করেন, হয়তো ব্যস্ততার কারণে কিংবা স্বল্প শিক্ষিতর কারণে অনেক ধাত্রীরাই এমন করেন, যে কারণে গর্ভফুল ছিঁড়ে যেতে পারে, ছিঁড়ে বের হয়। তো এটা খুবই মারাত্মক, এটা খেয়াল রাখতে হবে যে সে নিজে নিজেই বের হবে, তাকে কিছুটা সময় দিতে হবে। এই সময় করা যায় যে মায়ের পেটের উপর একটু আস্তে আস্তে মেসেজ করা যায়, এতে গর্ভফুলটা বের হয়ে আসাটা সহজ হয়। ঠিক আছে, তৃতীয় ধাপের ক্ষেত্রে প্রথম প্রসব কিংবা পরবর্তী প্রসব সময়ের কোনো পার্থক্য হয় না, যে ফার্স্ট বেবি হলে একরকম হবে তারপরে হলে আরেক রকম হবে, এরকম না। সাধারণত এই ধাপে 15 মিনিটের মতো সময় লাগে। ঠিক আছে, এতটুকুই ছিল আমাদের আজকের ক্লাস। এখন আপনারা বলেন কি বুঝছেন কি বুঝেন নাই, আমাকে একটু বলেন।